আসসালামু আলাইকুম। আজকে আমরা করব মূলদ সংখ্যার কিছু বৈশিষ্ট্য, যার মাধ্যমে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যাকে সহজেই আলাদা করতে পারব। আমরা এখানে মূলদ সংখ্যার কিছু বৈশিষ্ট্য লিখে নিয়েছি। এই মূলদ সংখ্যার বৈশিষ্ট্যগুলো দিয়ে মূলদ এবং অমূলদকে আমরা খুব সহজেই আলাদা করতে পারবো এবং আমাদের পরীক্ষায় যে এমসিকিউগুলো আসে সেগুলো উত্তর করতে পারবো। যেমন আমরা এখানে প্রথমটায় কি লিখছি, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেগুলো হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা, অর্থাৎ দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। আমি বলছিলাম যেমন 2 কে কিভাবে প্রকাশ করা যায়, 2/1 আকারে লেখা যায়, অর্থাৎ দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তারপরে আছে কি আমাদের সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা। সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা, অর্থাৎ সসীম দশমিক বলতে যেন আমরা কি বুঝি, দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক নাম্বার থাকলেই সেটা হচ্ছে আমাদের সসীম দশমিক সংখ্যা। তারপরে আছে আমাদের অসীম দশমিক পূর্ণগুণিক আকারে প্রকাশ করা গেলে সেটা কি মূলদ, অর্থাৎ অসীম দশমিক, বাট সেটা কি করা যায় পূর্ণগুণিক আকারে প্রকাশ করা যায়। আমরা পড়েছি যে কোন সংখ্যাগুলোকে পূর্ণগুণিক আকারে প্রকাশ করা যায়। কোন সংখ্যাগুলো, যেমন দশমিকের পরে যদি নাম্বারগুলো রিপিট হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পূর্ণগুণিক আকারে প্রকাশ করতে পারি। ওই ধরনের সংখ্যাগুলো কি আমাদের মূলদ সংখ্যা। যেমন আমাদের যদি লিখি 2.2151515 ইত্যাদি চলতেই থাকলে 1515, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, 2.1 ওইখানে 2 হবে, সরি 2 হবে এখানে 2.215 1 এবং 5 এর উপরে পূর্ণগুণিক, কারণ এগুলো কি আছে, রিপিট আছে। তো এই ধরনের সংখ্যাকে কি বলা হয়, আমাদের মূলদ সংখ্যা। তারপর আছে আমাদের পূর্ণগুণিক সংখ্যা মূলদ সংখ্যা। পূর্ণগুণিক সংখ্যা কি মূলদ সংখ্যা, পূর্ণগুণিক একটা মূলদ সংখ্যা, অর্থাৎ এই ধরনের পূর্ণগুণিক চিহ্ন আকারে যদি কোনো সংখ্যা থাকে সেটা কি আমাদের মূলদ সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা কি আমাদের মূলদ সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা যেন কি, আবৃত দশমিক সংখ্যা হলো যেগুলো দশমিকের পরে নাম্বারগুলো রিপিট হয়, অর্থাৎ এই যে এটাই হচ্ছে আমাদের আবৃত দশমিক সংখ্যা। তারপরে আছে কি আমাদের, তারপরে আছে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। আচ্ছা দেখি আমরা পূর্ণবর্গ সংখ্যা কি আমাদের 4, এর বর্গমূল করলে কি হয় 2 কে আমরা কি করতে পারি, বি বাই ইউ আকারে প্রকাশ করতে পারি 2/1। সো √4 কি একটা, √4 একটা কি আমাদের মূলদ সংখ্যা, ঠিক আছে। তারপরে আমরা যদি লিখি √5, এটা কি লিখতে পারি, এটা কি পূর্ণবর্গ সংখ্যা না, এই জন্য এটা কি আমাদের অমূলদ সংখ্যা। তারপরে হচ্ছে আমাদের পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল কি আমাদের মূলদ সংখ্যা। তাহলে পূর্ণ ঘন সংখ্যা এইটা একটা পূর্ণ ঘন সংখ্যা, ঠিক আছে। তাহলে এর ঘনমূল যদি করি আমরা, তাহলে কি হয় দেখি, এইভাবে লিখতে পারি আমরা 2 কিউব। তারপরে আমরা কি করতে পারি, এই কিউবিক রুটের মান হচ্ছে 1/3, তাহলে কিভাবে লিখতে পারি 1/3। এটা আমি আগের ক্লাসে বুঝিয়েছিলাম কিভাবে হয়, পাওয়ারের পাওয়ার গুণ হয়, সেক্ষেত্রে কি লিখবো আমরা 3 × 1/3, 3 ভাগ হয়ে কেটে যায় সমান হচ্ছে 2, অর্থাৎ এই 8 এর ঘনমূল হচ্ছে কি 2, অর্থাৎ এই সংখ্যাটা কি আমাদের মূলদ সংখ্যা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি আমরা অমূলদ সংখ্যা দেখ। অমূলদ সংখ্যার এখানে জায়গা নেই বিধায় আমি বৈশিষ্ট্যগুলো লিখছি না, আমরা হচ্ছে এর সাথে তুলনা করে অমূলদ সংখ্যাকে আমরা বের করব। পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে সেটা কি মূলদ সংখ্যা, আর এখানে কি হবে, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা না গেলে সেটা কি আমাদের অমূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, ঠিক আছে। তারপরে সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু যদি অসীম দশমিক সংখ্যা হয় সেক্ষেত্রে কি হয়ে যাবে, অমূলদ সংখ্যা হয়ে যাবে, তবে আবৃত দশমিক থাকলে ভিন্ন কথা। তারপরে অসীম দশমিক পূর্ণগুণিক আকারে প্রকাশ করা গেলে সেটা মূলদ, কিন্তু যদি পূর্ণগুণিক আকারে না প্রকাশ করা যায়, অসীম বাট পূর্ণগুণিক আকারে কি করা যাচ্ছে না, প্রকাশ করা যাচ্ছে না, সেক্ষেত্রে সেটা কি হবে আমাদের অমূলদ সংখ্যা। তারপরে হচ্ছে আবৃত দশমিক সংখ্যা মূলদ সংখ্যা, আগেরটাই মূলত কোনো মৌলিক সংখ্যা যদি বর্গমূল করা হয় বা ঘনমূল করা হয় সেটা কি হয় আমাদের অমূলদ সংখ্যা হয়, ঠিক আছে। এটা মনে রাখবেন আপনারা। আর অমূলদ সংখ্যা এর সাথে কম্পেয়ার করে আপনারা হচ্ছে পড়ে নেবেন। আরও একটি জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হলো আমরা একটি অবাস্তব সংখ্যা পড়েছিলাম i² সমান -1, এই মানটা পড়েছিলাম আমরা i² সমান -1। এখন যদি আরেকটা i² আমরা গুণ করি এর সাথে i² × i², তাহলে কি হবে -1 × -1,
তাই হচ্ছে সমান কি -1 এর গুণ করলে কি হয় 1, আর এখানে i স্কয়ার গুণ করলে i টু দি পাওয়ার 4, অর্থাৎ i টু দি পাওয়ার 4 সমান কি হচ্ছে 1। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে i টু দি পাওয়ার 49 সমান কত, বের করতে পারবেন? দেখেন চারটা i মিলে হয় কি একটি প্লাস 1, ঠিক আছে? তাহলে এখানে কয়টা 4 আছে? এখন দেখুন i টু দি পাওয়ার 4 সমান কি হয় 1, তাহলে এখানে কয়টা i টু দি পাওয়ার 4 আছে? এখানে দেখেন তো কয়টা আছে, এখানে i টু দি পাওয়ার 4 আছে কয়টা? এখানে যদি আমরা 49 কে 4 দিয়ে ভাগ করি তাহলে তো আমাদের বের হয়ে যাবে, তাই না? তাহলে আমরা ভাগ করে ফেলি, তাহলে কি দিয়ে ভাগ করা যায়? 4 দিয়ে যদি ভাগ করি কি হয় 4 12 48, ঠিক আছে? অর্থাৎ 12টা 4 আছে, অর্থাৎ 12টা 1 আছে। এখানে কয়টা 1 আছে? 12টা 1 আছে। 12টা 1 করলে গুণ করলে কি হয়? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এইভাবে লিখতে পারি না আমরা যে i টু দি পাওয়ার 48 ইনটু i, এটা লিখতে পারি আমরা? লিখতে পারি কি? লিখতে পারি। তাহলে এখন এখানে কয়টা i টু দি পাওয়ার 4 আছে? 12টা। i টু দি পাওয়ার 4 মানে কত জানো? 1, অর্থাৎ 12টা 1 এখানে কি হবে? গুণ হবে। 12টা 1 গুণ করলে 1ই হবে ইনটু i সমান মান হচ্ছে আমাদের i, অ্যানসারটা হবে i। ওকে, এরকম প্রশ্ন একটা আমরা দেখতেছি, আমি আপনাদের আরেকটা প্রশ্ন সলভ করে দিচ্ছি। এরকম একটা প্রশ্ন বিসিএস আসছিল, ওই প্রশ্নটা আমি আপনাদের এখন দেখাবো। এই হলো প্রশ্ন, এই প্রশ্নটা 44তম বিসিএস আসছিল। i টু দি পাওয়ার -49 এর মান কত? চলুন এটা সলভ করা যাক। এখন যেটা বলছিলাম আমি i টু দি পাওয়ার -49, এখন আপনারা অনেকে মান নির্ণয় করে থাকবেন বা না করে থাকবেন, আমি সামনে মানগুলো দেখাবো। আপাতত মনে রাখেন যে কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে সেটা বিপরীত করে লেখা যায়, সেটা হচ্ছে এইভাবে 49, ঠিক আছে? এটা লেখা যায়। তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি? 1/i টু দি পাওয়ার 48 ইনটু i, এটা লিখতে পারি আগের মতো করে। তো তাহলে এর মান জন্য কত আমাদের? এর মান হচ্ছে 1 ইনটু i, অর্থাৎ মান কত হলো 1/i। যে আমরা কি লিখতে পারি? আমরা আইটাকে উপরে নিয়ে যাবো সবসময়। কি রাখবো? আইটাকে উপরে রাখবো, এটা নিচে থাকে না, উপরে থাকে। এখন এটাকে উপরে নিব কিভাবে? কিভাবে উপরে নেওয়া যায়? আমরা যদি উপরে এবং নিচে আই দিয়ে গুণ করি ইনটু 1 আর i ইনটু i, অর্থাৎ উপরে লব এবং হরকে আমরা কি করলাম? আই দিয়ে গুণ করলাম। তাহলে উপরে কি হয়? উপরে হয় i আর নিচে হয় হচ্ছে আমাদের i স্কয়ার। i গুণন i সমান কি? i স্কয়ার। তাহলে উপরে থাকলো i, আর i স্কয়ারের মান তো আমরা জানি, i স্কয়ারের মান কত? -1। তাহলে সমান কি হয়? -i। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সামনের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।